শিশির কত পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা। অংশুমালী আয়োজিত আজকের বর্ণবিজ্ঞান পর্বে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র দাস মহাশয়। আমাদের আগের দিনের ফেসবুক পোস্টের কমেন্টে সেরকম কোনো প্রশ্ন নেই, আর আমার নিজেরও এখন কোনো প্রশ্ন নেই আগের দিনের আলোচনা থেকে। তো নারায়ণবাবু, আপনি আপনার আজকের বক্তব্য আপনি শুরু করুন। আজকে শুরু করা যাক অস ধাতু নিয়ে। আমি বলেছিলাম অরোটা নিয়ে বলবো, অবৈষণ্যর অর, ওটা রির সঙ্গে বললে ভালো হবে, রি বর্ণের সঙ্গে। আমরা তো অবর্ণেই আছি এখনো, তো ভাবছি অস শব্দটা নিয়ে, ধাতুটা নিয়ে অসের অর্থটা আলোচনা করব। আমরা শুরুতে বর্ণের, যখন বর্ণের পরিচয়, বরণ ক্রিয়ার কথা, তখন আমরা বলেছিলাম যে অংরূপিণীর কথা। তো অংরূপিণীর দুটো রূপের কথা বলেছিলাম, একটা ছিল অং এবং একটা অস। অংরূপিণী হচ্ছে মাইক্রো এনার্জির, মাইক্রো রূপ হচ্ছে অং, আর অস হচ্ছে তালব্য স দিয়ে যে অস আছে, সেই অসের মানে ছিল অস্তিত্বের সূচনা, এনার্জির সূচনা বিন্দু, অথবা সসীম শক্তির ক্ষেত্রে নির্যাস, মানে অন্তিম বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। দন্তস্ব, দন্তস্বর পরেই হ, তারপরেই চন্দ্রবিন্দু বিসর্গ। বিসর্গ হচ্ছে অন্তিম বিন্দু, দন্তস্বটা হচ্ছে নির্যাস, মানে এনার্জি কমতে কমতে এনার্জির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, সেটাও আমরা দন্তস্ব দিয়ে বোঝাই। দন্তস্ব দিয়ে যেমন সূচনাও বোঝানো যায়, আবার নির্যাস সমাপ্তির প্রাক মুহূর্তটাকেও বোঝানো যায়। তো অস ধাতুটা হচ্ছে অদন্তস্ব, অস। কিন্তু আমরা আলোচনা করব অতালব্য স নিয়ে। আচ্ছা, অসের কথাও আমরা সেদিন বলেছিলাম অংরূপিণীর ব্যাখ্যার সময়, যে অস হচ্ছে অংরূপিণীর শক্তি, এনার্জির এনার্জি। সেটা কোয়ান্টিফাইড নয়, সাধারণভাবে শক্তি বলতে আমরা এনার্জিকে তালব্য স দিয়ে বোঝাই। আমরা এর আগে ওই বর্ণের আলোচনায় আমরা উষ্ম বর্ণ চারটি আছে, অ্যাকচুয়ালি 5টা উষ্ম বর্ণ, ওটাকে একটা বর্গও বলা হয়। সেটা আমরা 7-এ 5-এ নিয়ে যখন আলোচনা করব, 7টা বর্গ, অ্যাকচুয়ালি বর্গীয় ব্যঞ্জন বর্ণের 5টা বর্গ, 5-5-এ 25টা বর্ণ, কিন্তু 7-5-এ, অর্থাৎ তার ভেতরে একটা হচ্ছে অ থেকে অ, ই, উ, রি, লি, এই 5টা বর্ণকে দিয়ে স্বরবর্ণের জগৎটাকে একটা বর্গ বলে ভাবা হয়। সেটাকে বলা হয় ওই অ থেকে লি পর্যন্ত যে 5টা বর্গের, এটার একটা বর্গ। আর উষ্ম বর্ণের তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স, দন্তস্ব, হ এবং বিসর্গ, যেখানে শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে, একটু স্ট্রেস, একটু জোর দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয়। তো সেই বর্গটাকে, এই দুটোকে নিলে 7টা বর্গ হয়। এই আমরা বলি না, 7-এ 5-এ, আমি কোনো 7-এ 5-এ নেই। ভাষার জগতেও 7-এ 5-এ না থাকা মানে ভাষাহীন থাকা, অর্থাৎ ভাষার জগতে আমি আছি মানে 7-এ 5-এ আছি। 7টা বর্গ এবং এক একটা বর্গের 5টা করে বর্ণ। তো এই যে উষ্ম বর্ণের যে বর্গটা, 5টা বর্ণ, তারই প্রথম বর্ণটা হচ্ছে তালব্য স। এটা অংরূপিণীর দুটো রূপ, একটা মাইক্রো, একটা ম্যাক্রো। আমরা মাইক্রো ম্যাক্রো সাধারণভাবে আমরা এনার্জিকে শক্তি রূপে যদি আমরা তাকে চিহ্নিত করি, তালব্য স হচ্ছে সেই বর্ণ, যে বর্ণ এই শক্তিকে সূচিত করে। তাহলে আমরা অস মানে কি দাঁড়ালো? আচ্ছা, শক্তি তো স্থির থাকে না, এনার্জি ইজ ফ্লোয়িং, সব সময় সে চলমান, তরঙ্গায়িত, সে প্রবাহিত, প্রবাহের মধ্যে আছে। সে ফিক্সড পার্টিকেলের মতো দৃশ্য রূপে থাকে না, সে গতির ভেতরে থাকে, তাড়িত হতে থাকে, তরঙ্গায়িত হতে থাকে, ওয়েভের ভেতরে থাকে সে। তো এই শক্তি হয় যোজিত হবে। আমরা যখন আমরা মানব সমাজে মানুষ হিসেবে আমরা কি করি, আমরা এক একজন অস্তিত্বধারী, আমার একটা এনার্জির একক, আমি ইউনিট। তো এই এনার্জিটা আমি কি করি, এনার্জিটাকে বাড়িয়ে তুলি এবং এই এনার্জি সংযোজিত করি, যোজিত করি, অর্থাৎ কোথাও প্রয়োগ করি। বা শক্তি প্রয়োগ না করলে আমি ব্যাপ্ত হব কি করে, আমি প্রসারণ, আমার কর্মজগতে আমি ব্যাপ্তি লাভ করব না, জ্ঞান জগতেও আমি নিজের এনার্জিকে বাড়িয়ে নিতে পারবো না, জ্ঞান শক্তিকে। অর্থাৎ আমার জ্ঞান শক্তিকে যদি পরিব্যাপ্ত করতে হয়, ব্যপ্ত হতে হয়,
তাহলে আমাকে কি করতে হবে? শক্তি যোজন করতে হবে। এই অস মানে হচ্ছে অস্তিত্বের শক্তি যোজন বা শক্তির বিচ্ছুরণ। বিচ্ছুরণটাও কিন্তু যোজন। সূর্য শক্তি অনবরত বিরামহীন ভাবে সে কি করছে? বিচ্ছুরণ করে যাচ্ছে, সৌরজগৎকে আলো 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 ছড়িয়ে দিচ্ছে, আলোকে রশ্মিতে ভরিয়ে দিচ্ছে, আলোকিত করছে। যেহেতু গ্রহ, আমরা যারা গ্রহের মধ্যে আছি পৃথিবীর মধ্যে, আমরা যেহেতু গ্রহটা ঘুরছে, আমরা অর্ধেকটা সময় সেই আলোক রশ্মিতে আলোকিত হই, বাকি সময়টা আমরা আলোটা পাই না, ওটা আড়ালে পড়ে যায়, ফলে আমরা সেই সময়টা আমরা অন্ধকারে থাকি। তো এই যে শক্তি, শক্তি বিচ্ছুরণ অথবা শক্তি যোজন, অস মানে হচ্ছে তাই, অস্তিত্বের শক্তি যোজন, এটাকে অসন বলা হয়। আমরা কি করি, এই যে অগ্রহায়ণ মাস আসছে, ইনফ্যাক্ট এই যে আশ্বিন মাস, অশ্ব অশ্বিন, অশ্ব কথাটা আছে, এই মাস থেকেই আমাদের শক্তি যোজন করা। জমির সঙ্গে আমরা বীজ বপনটা করেছি, কিন্তু তারপরে দীর্ঘদিনের একটা গ্যাপ আছে, বর্ষার জলে সেটা পুষ্ট হয়ে এখন ধান গাছগুলো বড় হয়েছে। এরপরেই আমাকে শক্তি যোজন করতে হবে, যাতে ফসলটা যখন উঠবে তখন যাতে আমি তার পরের 6 মাস এর মতো যাতে আমরা খাদ্য শস্য, অর্থাৎ শক্তি যোজন করতে গেলে, শক্তি বিচ্ছুরণ করতে গেলে শক্তিমান হতে হবে। শক্তিমান হতে গেলে আমার এনার্জিকে ধরে রাখার জন্য, এনার্জিকে প্রসারিত করার জন্য আমাকে পুষ্টিময় খাবার খেতে হবে। সেই জন্য অসকে অন করলে কি হয়? অসন হয়। অসন মানে ভক্ষণ, খাওয়া, অর্থাৎ শরীর এনার্জিকে পুষ্ট করার জন্য যে ক্রিয়াকর্ম হয় সেটা অসন। এমনকি আমরা যে যারা কৃষি কাজ করেন, বছরে আগে দুবার ফলানো, একবার হচ্ছে ওই অগ্রহায়ণ মাসে, আরেকবার বোধহয় ওই চৈত্র বৈশাখ ওই সময়টা একটা চৈত্র বৈশাখে একটা ফসল, রবি শস্য যেটাকে বলে। এই যে দুবার ফসল হয় বছরের, এই ফসলটা যে ওঠে সেটা ধরে নেওয়া হয় যে সারা বছরের ফসল দিয়ে এই অসনটা আমরা চালিয়ে যাই, আমাদের শরীরকে পুষ্ট রাখার জন্য, অসন করার জন্য, ভক্ষণ করার। অসনের নেতিবাচক আমরা বলছি অনশন, মানে অর্থাৎ আমরা খাবো না, ভক্ষণ করব না। এই ভক্ষণ না করাটা হচ্ছে অনশন, আর ভক্ষণ করাটা হচ্ছে অনশন। ভক্ষণ মানে দেহের পুষ্টি, শক্তি, এনার্জিকে মানে জীবিত রাখা, এনার্জিকে সক্রিয় রাখা, চলমান রাখা, বিকাশশীল অবস্থায় রাখা, শক্তি যোজন বা শক্তি বিচ্ছুরণের যোগ্য করে তোলার জন্য এই অসন কথাটা জড়িত। এই অসন যখন সক্রিয় হয় তখন অনকৃত অস যখন আরো সক্রিয় হয় তখন সেটা হয়ে যায় ব্যাপ্ত হয়। অস তো শক্তি যোজন করলে কি হবে? শক্তি ছড়াবে, আমার শক্তি ব্যাপ্ত হয়ে যাবে। আমি যদি সারাদিন নানান রকম ক্রিয়াকর্মের মধ্যে যুক্ত থাকি, তাহলে শক্তির ব্যাপ্তি ঘটবে, কাজকর্মে ক্রিয়াকর্মের ব্যাপ্তি ঘটলে আমার অস্তিত্বের ব্যাপ্তি ঘটছে, এরকম ব্যাপার আর কি। তাহলে ব্যাপ্তি হচ্ছে অসের মূল অর্থ। তো অসন যদি সক্রিয় হয় তাহলে অশনিটার মানে হচ্ছে একটা সাদৃশ্য প্রতীকী অর্থ হচ্ছে বজ্র। কারণ বজ্রপাত যখন হয়, বজ্রটা কি দ্রুত ব্যাপ্ত হতে পারে, আলোক মানে বজ্রপাত হয় সেই সময় তার শব্দের ব্যাপ্তি এবং তার আলোর ব্যাপ্তি বিচ্ছুরিত হয় দ্রুত বেগে, তড়িৎ গতিতে হয়, বিদ্যুৎ বেগে হয়। সেই জন্য বিদ্যুৎকে ওটা সাদৃশ্য অর্থ। কিন্তু শক্তি যোজন বা শক্তি বিচ্ছুরণের ধারণাটা অনেক ব্যাপক, অনেক ক্রিয়ার ভেতরে অস কথাটা আমরা পাবো। এই অসকে যখন আমরা বহন করব তখন সেটা হয়ে যাবে অশ্ব। অসকে যখন বহন করব অশ্ব। এবার অশ্ব মানে যদি একটা প্রতীকী অর্থ, সাদৃশ্য অর্থ, ঘোড়ার কথা যদি মনে আসে, বাস্তবে আমরা একটা প্রাণীকে দেখি, এটা কিন্তু সাদৃশ্য অর্থ। এই ঘোড়াকে বোঝানোর জন্য অশ্ব শব্দের তৈরি হয়নি। রাষ্ট্র ব্যবস্থা যখন চালু হচ্ছে তখন রাষ্ট্রতে দেখা গেছে যে ধনশক্তিতে বা জ্ঞান শক্তিতে বা বিশেষ করে যারা শক্তির অধিকারী হয়, রাষ্ট্র শক্তির অধিকারী হয়, রাষ্ট্রের যে ক্ষমতায় যে শাসক থাকে, পরিচালক থাকে, সে সমস্ত ক্ষমতার অধিকারী। কিন্তু সেই শক্তির যখন বিচ্ছুরণ হয়, সে কতগুলো সাহায্যকারী শক্তির মাধ্যমে করা হয়। সেই অসকে ডেলিগেট করা হয় যে তোমরা এইভাবে কাজ করো। যেমন সরকারের যে সরকারি কর্মচারী, রাষ্ট্রের দেহে যারা অবস্থান করে,
তাদের ভেতরে যারা সর্বোচ্চ যারা, তাদেরকে বলা হয় অশ্ব। এই যে আইএএস আইপিএস অফিসাররা, ব্যুরোক্র্যাটরা, টেকনোক্র্যাট যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করে যারা বড় বড় প্রজেক্ট তৈরি করছে, ইন্ডাস্ট্রি পরিচালনা করছে, বড় বড় টেকনোক্র্যাট, এবং ব্যুরোক্র্যাট যারা যারা বড় বড় হস্তির মতো বৃহৎ, এবং সেই জন্য অশ্বদের মধ্যে যারা উচ্চশ্রবা তাদেরকে বলা হয় শ্রেষ্ঠ। হস্তি যারা, সে হস্তিদের বলা হয় শ্রেষ্ঠ। এবার অনেকে আছে অশ্ব শক্তির অধিকারী। অশ্বশক্তির সাদৃশ্য অর্থ হচ্ছে ঘোড়া। আবার ঘটক, প্রথমে ওটা ঘটক ছিল। ঘ মানে তো হচ্ছে, আমরা জানি গমনশীল অস্তিত্বকে যদি স্থির রূপে আমরা ধারণ করি তাহলে সেটা ঘ হয়ে যায়। গমনকারী যদি থামিয়ে দেওয়া হয় গকে, তাহলে সে ঘ হয়ে যাবে। এবার কিন্তু ঘকে আবার গমনশীল করছে কিভাবে? ওকার যুক্ত করে। ওকার মানে কি? ওকার হচ্ছে ইজিক্যাল টু অ যোগ ই যোগ উ যোগ ও, এই চারটে বর্ণের যোগফল হচ্ছে ও। ও হচ্ছে একটা সার্কেল, মানে সার্বিক, অর্থাৎ যত রকমের আধার আছে শক্তি। আমরা কি বলেছিলাম? রশ্মিকারের মধ্যে কি হয়? গতিশক্তি আছে, গতি আছে। আমরা যদি কোনো একটা অস্তিত্বকে ইর ভেতরে ঢুকিয়ে দিই তাহলে সে গতিময় হয়ে যাবে, বিকাশময়, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, ব্যাপ্ত হতে থাকবে, ছড়াতে থাকবে সে। তেমনি উ মানে সে ছড়াতে ছড়াতে হঠাৎ করে বৃদ্ধি হতে হতে সে নবরূপ লাভ করবে, নবরূপ লাভ করে রূপান্তর হবে, তার ট্রান্সফরমেশন হবে সেই এনার্জির, বা এনার্জির যে অধিকারী, যার ভেতরে সেই এনার্জি আছে, সেই অস্তিত্বটা নতুন রূপ লাভ করবে যদি সে উ এর আধারে ঢুকে যায়। তাহলে ও হচ্ছে সার্বিক আধার, সেখানে ইও আছে, উও আছে এবং ও আছে। সর্বদিকে যে শক্তি ধাবিত করা যায়, সর্বদিকে পরিব্যাপ্ত হয়, সেটা হচ্ছে। তাহলে ঘ একটা স্থির সত্তা, গমন যেখানে থেমে গেছে সে আবার এবার ছড়িয়ে পড়ে বিচ্ছুরিত হচ্ছে, সে ঘো। সেই ঘোয়ের যে টঙ্কার যে করে সে হচ্ছে ঘটক। আমি যদি ডয়শূন্য আকার দিয়ে ঘোরা বলি একই মানে দাঁড়াবে, মানে গমনশীল, স্থিতিশীলগামী যে ঘ হয়ে বসে আছে সে সর্বদিকে পরিব্যাপ্ত হচ্ছে। অর্থাৎ সে কি করছে? তার টঙ্কার, অর্থাৎ সে কিছু কিছু ঘটনা ঘটাচ্ছে। ঘয়ে ওকার ট, ঘটক, ঘট করে যে, মানে ঘটনা ঘটিয়ে তার টঙ্কার, তার আওয়াজ, দেখো আমি এই করেছি সেই করেছি, এই যে তার শক্তির বিচ্ছুরণ, ঘটনা ঘটিয়ে যে ধর শিল্প উৎপাদন করছে, কারুশিল্প করছে, কি কোনো একটা ধাতুকে গলিয়ে একটা শিল্পদ্রব্য করছে, এই যে ব্যাপারগুলো, এই যে সার্বিকভাবে বিকশিত করার ক্ষমতা রাখে, এরকম জ্ঞান শক্তি বা শক্তি বহন করতে পারে, তাকেই তো অশ্ব বলা হয়। সেই অশ্বকে ঘটকও বলা হয় এবং ঘোড়াও বলা হয়। এটা হচ্ছে ঘোড়া বা ঘটক, আমরা যে জন্তুটাকে দেখে বলি, সেও অন্যান্য জন্তুদের তুলনায় একটু উন্নততর, বিশেষ করে পরিব্যাপ্ত হওয়ার ক্ষেত্রে, ব্যপ্ত হওয়ার ক্ষেত্রে। ঘোড়া জানো, ঘোড়ার গতি অনেক বেশি জন্তুদের মধ্যে, খুব দ্রুতগামী জন্তু। সেই জন্য ওই সাদৃশ্য অর্থ ওটা অশ্বের। কিন্তু অশ্বের ক্রীড়াভিত্তিক অর্থ হচ্ছে অশকে যে বহন করে, ব্যপ্ত করে, সেই হচ্ছে বহন করলেই তার বৃদ্ধি হবে সেই শক্তি। যে আমি যদি কোনো এনার্জি বহন করতে থাকি শরীরের ভেতরে এবং তাকে প্রয়োগ করতে থাকি, বিচ্ছুরণ করতে থাকি, তাহলে আমার অভিজ্ঞতা বাড়বে, এনার্জি আরো বেশি আমি প্রয়োগ করতে পারবো, আমি ব্যপ্ত হব, বিভিন্ন কর্মে, বিভিন্ন ঘটনায় তার স্বাক্ষর থাকবে। এবং ব্যুরোক্র্যাট যারা, তারা এইভাবেই দেশ গঠনে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা অশ্ব থেকে অশ্ব শক্তি একটা আছে। এই যেমন আমরা পাওয়ার দিয়ে কতগুলো মানে মাপা হয় না, কত হর্স পাওয়ার, সেটার সঙ্গে ওই ঘোড়া অশ্ব শক্তির কথাটা বলা হয়। অর্থাৎ অশ্বের মধ্যেই একটা শক্তির বিচ্ছুরণ আছে। সেই অশ্বকে যে বহন করে অশ্ব, সেই অশ্বের শক্তি কতটা পাওয়ার আছে, তার ব্যর্থ হওয়ার শক্তি, ছড়িয়ে পড়ার শক্তি, এইটা মাপার যে মাধ্যম, সেটাকে অশ্ব শক্তি বলা হয়। কিভাবে শব্দ গঠন হচ্ছে দেখো তো, দেখুন তো অশ্ব, যেমন অশ্ব মানে হচ্ছে, আরেকটা মানে হচ্ছে অশ্বের মানে অ্যাশ, ASH, অ্যাশ বলা হয় অশ্বকে, ছাই বলা হয়। এটা হচ্ছে শক্তির ছাই। শক্তিকে বার্ন করলে, পুড়িয়ে দিলে ছাই হয়। এই ছাই কে মাখে? শিব মেখে থাকে। শিব যেহেতু সমস্ত রকম জ্ঞান শক্তির, সমস্ত রকম শক্তির বহনকারী, আদি সৃষ্টিশীল সত্তা, স্রষ্টা সত্তা, যিনি অনেক কিছু সৃষ্টি করেছেন,
সেই আবিষ্কারক সত্তা, স্রষ্টা, সমাজের মঙ্গলকামী, কল্যাণকামী সত্তা হিসেবে যিনি সৃষ্টি করে চলেছেন মানব কল্যাণের জন্য, সেই স্রষ্টার ভেতরে যে শক্তি আছে সেই শক্তির ছাই মেখে উনি চলেন, তাই তো? শিবের অনেক কিছু আছে, তার চন্দ্র আছে, তার গলায় একটা সর্প আছে, সেগুলোর অন্য ব্যাখ্যা আছে। শিবের যে চেহারাটা তার অনেক রকমের ব্যাখ্যা আছে, তো আমরা সেটাই যাচ্ছি না। কিন্তু শিব ছাই মাখে, তার অঙ্গেও ছাই দেওয়া থাকে, সেটা শক্তির লেপন রয়েছে, ছাই দিয়ে সেটা ঢাকা। তো এটা ইউরোপের পুরাণেও আছে। ইউরোপেও অ্যাশ ট্রি, অ্যাশ ওয়েনেসডে, এমনকি স্ক্যান্ডিনেভিয়ান যে পুরাণ আছে সেখানে এই অশ্বশক্তির কথা আছে, যেখানে একটা ঘোড়া সে কি করছে, স্বর্গ, মর্ত, নরক এই তিনটে জগৎকে সে ওই অশ্বশক্তি দিয়ে বেঁধে রাখছে। হ্যাঁ, সেই তিনটেকে এক সূত্রে, তার ডালপালা স্বর্গকে উপরে ছড়িয়ে যাচ্ছে। একটা ট্রি, ওটা ওটা ইয়াগড্রাসিল বলে, ইয়াগড্রাসিল। তো ওটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির ওদের পুরাণের অনুযায়ী ওদের দেবতা, ওরা তার পুজো টুজো করে। ক্রিশ্চিয়ানিটিতে অ্যাশ ওয়েনেসডে, অ্যাশ ট্রির কথা আছে। একটা বড়দিনে দেখবে একটা গাছের লাগা, ওটাকে অ্যাশ ট্রি বলে ওরা। এটা হচ্ছে এই অশ্ব শক্তিরই প্রতীক। বিভিন্ন পুরাণের ভেতরেও আগে যে সমস্ত ভাষার ধ্বনি বা বর্ণের কনসেপ্ট, ধ্বনিরই উন্নততর রূপ হচ্ছে বর্ণ, কিন্তু এই বর্ণের অধিকার ধারণা অনেকেরই নেই, অন্য ভাষাতে নেই, কিন্তু আমাদের আছে। কিন্তু আসলে ধ্বনি, ওরা শুধু ধ্বনিটাকেই বলে, সেই ধ্বনিরও মানে জানে না। কিন্তু একসময় তো ক্রিয়াভিত্তিক ছিল সমস্ত ভাষাই, ফলে তার ছাপ চিহ্ন সেগুলো কিন্তু রয়ে গেছে। আমরা তাহলে এবার অশ্ব থেকে আরো কিছু শব্দে যেতে পারি। অশ্ব থেকে অশ্বত্থ হয়। অশ্বরা যেখানে থাকে, অর্থাৎ ব্যুরোক্র্যাটরা যেখানে থাকে, আবার অশ্বদের মধ্যে যারা একটু অটোনমি, যাদের একটু পাওয়ার বেশি, তারা যেমন উচ্চস্তবা বা হস্তি, মানে যাদের অনেক হাত, ব্যুরোক্রেসি আমলাতন্ত্রের তো অনেক বড় বড় নিচে পর্যন্ত, কেরানিকুল পর্যন্ত হাত থাকে, তো ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে দিল্লির হস্তিনাপুর বা দিল্লি বা রাজধানী থেকে বিভিন্ন টায়ারে প্রদেশ, যে রাজ্য, জেলা, মহকুমা, ব্লক, এইভাবে এক একটা মানে নিম্ন দিকে যখন সেই আমলাতন্ত্র যেটা কাজ করে, অনেক আমলা স্বাধীন নয়, তারা হচ্ছে শুধু বাহক বহন করে, বড় বড় হস্তিদের আদেশকে শিরোধার্য করে তারা সেটা রূপায়ণ করে। তাদেরকে বলা হয় বাহক নর, তারা হয়ে যায় বানর। আমলাও বলে, এই যে ব্যুরোক্র্যাটদের অশ্বশক্তির অধিকারী তাদেরকে আমলা বলে, কারণ তাদের মধ্যে অর্থাৎ রাষ্ট্রশক্তির আম আর কি, অমের আধার, এনার্জির আধার, আমটা লালিত হচ্ছে তাদের ভেতরে। রাষ্ট্রশক্তির বা এনার্জি যেটা, সেই শক্তির আধার হিসেবে আমলারা লালিত থাকে যে আধারের ভেতরে, আধার শক্তি হচ্ছে এই অশ্বরা। ফলে অশ্বদের আমলাও বলা হয়, হস্তিও বলা হয়, যারা টপ পজিশনে থাকে, ক্যাবিনেট সেক্রেটারি বা এরকম, তাদেরকে বলা হচ্ছে হস্তি। তার নিচে এবার বানররা থাকে, বাহক নর, যারা বাহক আমলাতন্ত্রের একটা বাহক শ্রেণী। আরেকটা একেবারে সর্বনিম্নে থাকে কেরানি শ্রেণী, এরাও আমলাতন্ত্রের। সেই যখন গণেশের যে কনসেপ্টটা, গণেশকে ব্যাসদেব বলেছিলেন যে তোমার মাথা ঘটে তো বুদ্ধি নেই, আমি যা বলবো, যা শুনবে সেটাই লিখবে, নিজে থেকে কিছু লিখতে যাবে না। অর্থাৎ সে জানে যে কেরানি, আমাদের দেশেও কেরানিদের কোনো নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে না, ওপর থেকে যেরকম সার্কুলার আসে, যেরকম অর্ডার আসে, এইভাবে করতে হবে, সেইভাবেই ওরা কাজ করে যায়, তাদের কোনো সে থাকে না। তো সেরকম এই যে বাহক নরদের নিম্ন শ্রেণী, এই গণেশকে এরকম ছিল, কিন্তু গণেশকে কি করা হলো, গণেশকে যাতে আমলাতন্ত্রের উচ্চ ইয়েতে করার জন্য কি হলো, গণেশের শিরশ্ছেদ করে সেখানে একটা হস্তির মাথা, বড় আমলার যে মাথা, সেই মাথাটা বসিয়ে দেওয়া হলো, বড় অশ্বশক্তি সম্পন্ন একটা মাথা, যাতে কেরানিকুল তো নিজেদের পরিচালনা করতে পারবে না। তাহলে এই অশ্ব বা আমলা বা হস্তিদের, এই জন্য গণেশের মাথায় হস্তির কল্পনা করা হয়েছে। হস্তি আসলে উচ্চপদস্থ আমলাকে বসিয়ে দেওয়া হচ্ছে, অশ্ববান হস্তি গুণ, যাদের অনেক হস্তকে পরিচালনা করার অধিকারী আধার, সেই হস্তির মাথাটাকে
এটা হচ্ছে সোশ্যাল সার্জারি। সোশ্যাল সার্জারি অর্থাৎ রাষ্ট্রের কায়াতে যে নিম্ন শ্রেণীর, আমলাতন্ত্রের নিম্ন শ্রেণীর কর্মচারী আছে, যাদের মাথায় সামগ্রিকভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নেই, তারা পারে না, পরিচালকের গুণ তাদের নেই, পরিচালনা করার নেতৃত্ব দেওয়ার গুণ নেই, সেই জন্য তাদের মাথায় একটা হাতির মাথা বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ রাষ্ট্রের যে এই আমলাতন্ত্রের ছবিটাই এই গণেশের মূর্তির মধ্যে ধারণ করা আছে। তো যাই হোক, আমি এরকম অশ্বত্থ, এবার অশ্বত্থকে আবার অশ্বত্থ বললে বটের প্রসঙ্গ এসে যায়, যদিও সেটা বর্ণের ব্যাখ্যাতে আমরা করতে পারবো, কিন্তু তবু অশ্বত্থ কথাটা বোঝার জন্য অশ্বত্থের অর্থটা বুঝলে, অশ্বরা যেখানে থাকে সেটাকে বলে অশ্বত্থ। অশ্বত্থ গাছ একটা সংগঠন, একটা সিস্টেম। আমাদের দেশে এই যে হিমালয় বলা হয়, আসলে অধিরাষ্ট্র যখন রাষ্ট্রে পরিণত হচ্ছে তখন রাষ্ট্রকে যৌথ শাসন ব্যবস্থা, প্রজাপুঞ্জকে প্রজাপতি হিসেবে যখন দক্ষরা ক্ষমতায় এলো তখন যে সিস্টেম তৈরি করলো সেটাকেই হিমালয় বলা হয়। পর্বে পর্বে বিন্যস্ত, ব্লক, মানে পঞ্চায়েত, সাব ডিভিশন, মহকুমা, তারপরে পঞ্চায়েত সমিতি, তার উপরে জেলা পরিষদ, তার উপরে রাজ্য সরকার, তার উপরে কেন্দ্রীয় সরকার। এগুলো এক একটা যেন অনেক ছোট ছোট পর্বত, তারপরে আরো বড় বড় পর্বত, এইভাবে পর্বতের মতো সাজানো আছে সমস্ত রাষ্ট্রটা, সমাজটা। হ্যাঁ, সমস্ত বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা, সমস্ত স্বাস্থ্য যে সিস্টেম, যে সিস্টেমের স্বাস্থ্য বিভাগের যে প্রশাসন, বিদ্যুৎ বিভাগের যে প্রশাসন, এগুলো সব পর্বে পর্বে বিন্যস্ত। সেই জন্য সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকেও পর্বতের সঙ্গে, এবং তার নাম ছিল যৌথ, যতদিন সমাজতান্ত্রিক যৌথ সম্পদ ব্যক্তি পুঁজির অধিকারে যতদিন যায়নি ততদিন এটার নাম ছিল হিমালয়। একে চ্যালেঞ্জ করেছিল বিন্ধ্য পর্বত, বেসরকারি পুঁজি, তাদের পরিচালিত যে সংগঠনগুলো ছিল তারা চ্যালেঞ্জ করেছিল আমরা অতিক্রম করব। অগস্ত্যকে পাঠিয়ে দিল, হিমালয়ের প্রতিনিধি হয়েছে, ওকে স্তম্ভন ক্রিয়ার দ্বারা তাদেরকে দাবিয়ে রাখলো, বললো না আর তুমি আর বাড়তে পারবে না, যে পর্যন্ত বেড়েছো এই পর্যন্তই বেড়ে থাকো। এই হচ্ছে স্তম্ভন ক্রিয়া, সেটাও ক্রিয়াভিত্তিক। অগস্ত্য মানে স্তয়ী ধাতু থেকে অগস্ত্য শব্দটা এসছে। অগস্ত্য মানে যে অগকে স্তম্ভিত করতে পারে। অগকে, অগ মানে হচ্ছে নগ, যার গমন নেই, গমনহীন, অর্থাৎ পর্বত তো গমনহীন একটা অস্তিত্ব। রাষ্ট্র একটা গমনশীল অস্তিত্ব নয়, সে যেন একটা পর্বতের মতো একটা স্থির সত্তা। সেই ওই জন্য তাদের নাগরা, আদি যারা পরিচালক ছিল, আদি বুর্জুয়া, তাদেরকে নাগ বলা হতো। আগে ধনপতি যারা ছিল, নগ, নগর, নগ থেকেই নগর, নাগরিক, এইভাবে ক্রিয়াভিত্তিক ভাবেই সব শব্দগুলো এসেছে। অগ থেকে ওই অদ, অদ মানে হচ্ছে যে দান করে না, নিজের কাছে রেখে দেয়, সম্পদ পুঞ্জীভূত হয়। যেমন জল ভক্ষণ করছে, জলকে নিজের ভেতরে অদ্রিজা বলেছিলাম, অদ্রি, অদ্রি মানে অদ মানেও পর্বত, অদ্রি মানেও পর্বত। যে দানটাকে সে সবসময়, দান মানেই সে গতিশীল, দান আমি পেলাম আবার দানটাকে আমি ছেড়ে দেবো, আরেকজনকে প্রদান করব। সেটা না করে দানটা যদি আমি নিজের অধিকারে রেখে নিজেই ভক্ষণ করি, নিজের ভেতরেই হিমের মতো হিমায়িত করে রাখি, ওই জন্য হিমালয়। যে আলোয় দান হিমায়িত হয়ে স্তূপী পুঞ্জীভূত হয়ে রেখে দেওয়া হয়েছে স্ট্যাটিক ওয়েতে। রাষ্ট্র পুঁজি কোষাগারগুলো তো এরকমই থাকে, বন্টন না করে, প্রজামঙ্গল না করে, সেই দানটা যদি ছড়িয়ে তাহলে সেটা পুঁজি হিমালয়ের মতো অবস্থায় থাকে। তো সেই এই অদ্রি থেকে জাত, পর্বত থেকে জাত পার্বতী, এগুলো তৈরি হয়েছে, সেটা আগের দিন বলছিলাম। তো আমি এখানে অদ্রিতে চলে এলাম, কিন্তু আমরা অশ্বত্থ, এটা শুধু পর্বতের সঙ্গে তুলনা করা হয় না, রাষ্ট্র ব্যবস্থাকে, সংস্থাকে, সংগঠনকে, সেগুলোকে বৃক্ষের সঙ্গে করতে। যেমন পঞ্চবট, রামচন্দ্র যখন অযোধ্যা ছেড়ে বনবাসে গেলেন, তিনি গোদাবরীর তীরে পঞ্চবটি বনে তার বাসগৃহ তৈরি করে। পঞ্চবটি মানে কি, 5 রকমের বট আছে। সেগুলো কি? একটা হচ্ছে অশ্বত্থ, এই যে আমরা অশ্ব নিয়ে আলোচনা করছি, অশ্বরা, আমলারা, হস্তিরা যেখানে থাকে, হস্তিনাপুর, বা আমলারা যে বরাহ, আমলাদের আরেক নাম হচ্ছে বরাহ, যাদের মাধ্যমে আহরণ করা হয় সম্পদ, খুঁড়ে খুঁড়ে সম্পদ নিয়ে আসা হয়, তাদেরকে, ওই জন্য আমলাদের আরেক নাম হচ্ছে বরাহ। ওই বরাহরা যেখানে থাকে, বরানগর কলকাতায় আছে না, ওখানে আমলারা থাকতো। ইউরোপ যখন এসে কোম্পানি ওদের আমলাদের বেশিরভাগের বাস ছিল ওই বরাহনগরে। তো ওই বরাহরা গিয়ে ওই হনুমান রামের হয়ে যুদ্ধ করেছিল। হনুমান ওই আমলা, বানর গোষ্ঠী,
আমলারাও যুদ্ধ করেছিল, এমনকি ইনফ্যাক্ট মিলিটারি ডিফেন্সের যে আর্মিটা আছে সেটাও আমলাই, ওরাও এক ধরনের আমলাই। ওদের ভেতরে এনার্জি নারায়ণ লালিত হয়, নাম লালিত হয়। সময় কি চলে এসে, আমি আরেকটু বলে নিই, এটা শেষ হয়ে যাবে। তো আমি বলতে চাইছিলাম, কি বলছিলাম, অশ্বত্থ প্রসঙ্গে, বটের প্রসঙ্গে এসেছিলাম। অশ্বত্থ হচ্ছে আদিম যে প্রথম যে রাষ্ট্র পৃথুর আবির্ভাবের পরে ভারতবর্ষে যে রাষ্ট্র শক্তির উদ্ভব হয়, অধিরাষ্ট্র যাকে দায়িত্ব দেয়, সেই রাষ্ট্রের আমলারা, হস্তিরা, অশ্বরা যেখানে স্থিত হতেন তাকে বলা হয় অশ্বত্থ। এটা একটা সিস্টেম, সেইটাকেই অশ্বত্থ গাছ বলা হচ্ছে। তার সাদৃশ্য গাছ মানুষকে বলে অশ্বত্থটা কি, যখন যারা শব্দ রচনা করছেন শব্দশাস্ত্রীরা, তখন জনসাধারণকে বোঝাতে হচ্ছে অশ্বত্থ কি। অশ্বত্থ ওই যে দেখো, ওই অশ্বত্থ গাছ দেখে দেখো ওইখানে কত গাছ, তার কত ঝুড়ি। ওই অশ্বত্থ বট এই গাছগুলোতে দেখবে অনেক বড় হয়, প্রচুর ডালপালা হয়, একটা সংগঠনের মতো, শাখা প্রশাখা, প্রশাখার শাখা, আরো শাখা, হ্যাঁ, তারপরে পত্র পুষ্প, এরকম ভাবে নানান তার ডিপার্টমেন্ট। এই যে একটা সিস্টেম, বটবৃক্ষে তো আরো বেশি ঝুড়ি, বানিয়াতন্ত্র। বট মানে, বট গাছকে কি বলে, ব্যানিয়ান ট্রি। আমাদের যে আদি প্রজাপতি বেন ছিল, বেনিয়া সিস্টেম, সেখান থেকে বট, অশ্বত্থ বট। তারপরে আছে বেল, পঞ্চবটের মধ্যে 5 রকম বট আছে। বেল, ওটাও একটা সিস্টেম। মিলিটারি যে আমাদের দেশে প্রথম যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে বেল। দেখবে পুজোতে, শক্তি পূজায় বা দুর্গা পূজায় এসব বেলের খুব ব্যবহার আছে। বেল হচ্ছে শক্তির প্রতীক। তো ওই বেল পাতা ছাড়া পুজো হয় না, শক্তির আরাধনাতে বেল পাতা লাগবেই। তো ওই বেল হচ্ছে আরেকটা। আরেকটা হচ্ছে আমলকি, ওই যে আমলাতন্ত্র, প্রশাসনটাও একটা সংগঠন, একটা সংস্থা। সেটাকে আমলকির সঙ্গে, তো আমলকি বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমলকি হচ্ছে তার সাদৃশ্য অর্থ। আমলকি কি করে, আমটাকে, এনার্জিটাকে দীর্ঘস্থায়ী করে, চট করে নষ্ট হয়ে যায় না। জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের প্রজন্ম আম লালিত হচ্ছে। আমলকিও আমাদের দেহের এনার্জিটাকে পুষ্ট করে, এনার্জিকে ক্ষয় হতে দেয় না। নারায়ণ বাবু, হ্যাঁ, আর এগুলো তো হয়ে গেল। আগের দিন যে আরেকটা শেষ হচ্ছে আমলকির পরে আরেকটা কি, অশোক। অশোক হচ্ছে উৎপাদন ব্যবস্থা, প্রোডাকশন সিস্টেম দেশের, রাষ্ট্র পরিচালিত বা বেসরকারি, এটাকে, তার যে সিস্টেম সেটাকে বলা হয় অশ্বত্থ। সেই অশ্বত্থ হচ্ছে, এবং তার সঙ্গে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম সেটাকেও অশোক বলা হয়। এই অশোক বনে সীতাকে আটকে রাখা হয়েছিল, কৃষিকে, মানে উৎপাদন করতে দেওয়া হয়নি তাকে। উৎপাদন ব্যবস্থার সঙ্গে রাখা হয়েছে, কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল। তো এই যে 5 রকম ব্যবস্থা, একেই বলা হয় পঞ্চবটি। গোদাবরী নদী হচ্ছে যেখানে গো মানে পণ্যকে দান করে দেওয়া হতো, পণ্যের দানকে বরণ করে ভাসিয়ে দেওয়া হতো, অর্থাৎ এক বন্দর থেকে আরেক বন্দরে, নদী বন্দরের মাধ্যমে সেগুলো পণ্য বিভিন্ন জায়গায় চলাচল করতো। সেই জন্য গোয়ের দান বরণ করে নিচ্ছে যে আধার, সেই গোদাবরী একটা সিস্টেম, পণ্য বিপণনের যে সিস্টেম, পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা, সেটাকে গোদাবরী বলা হতো। গোদাবরীর অনেক শাখা নদী, উপনদী, বিরাট নদী, বড় বড় জাহাজ সমুদ্র উপকূলে গিয়ে সেখান থেকে বিশ্বের অন্যান্য দেশে পাড়ি দিত। তো এই পঞ্চবটি বনে রামচন্দ্র গিয়েছিলেন বনবাস। বনবাস মানে আমরা বলি জঙ্গলে গেছিল, সেটা না। এই ক্রিয়াভিত্তিক অর্থে এর ভেতরে লুকিয়ে আছে ভারতবর্ষের ইতিহাস। এই অশ্ব শব্দটা সেই জন্য গুরুত্বপূর্ণ। অশ্বের ভেতরে যে ধারণাটা আমি বললাম, শক্তি সংযোজন বা শক্তি বিচ্ছুরণের যে অস্তিত্ব এই শক্তি বিচ্ছুরণ করে বা শক্তি সংযোজন করে, তাকে বলা হয় অশ। সেই অশকে যে বহন করে সে হচ্ছে অশ্ব। আজকে এই পর্যন্তই, কারণ আমাদের মনে হয় 30 মিনিট হতে আর বেশি বাকি নেই। বাকিটা আপনার উপরে ছেড়ে দেবেন। হ্যাঁ, নারায়ণবাবু, একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা ঘোড়াতে ডয়শূন্য বর্ণের ব্যবহারটা কি পরবর্তীকালে আলোচনার পরিপ্রেক্ষিতে আসবে, নাকি আমি সামনের ড দিনকে এই বর্ণের আমি প্রশ্নটা গেলে ওটা বলে দেবো, ড বর্ণের আলোচনাতে বলে দেবো, অসুবিধা নেই। ডয়ন ক্রিয়া, গরান উড়ান, হ্যাঁ, সামনের ঘটনা ঘটলে আলোচনা তাই পরে বলে দেবো, যখন, ডয়ের শূন্য হ্যাঁ ডয়ের সময় বলে দেবো। হ্যাঁ। ঠিক আছে। আর আপনি যখন এই মুহূর্তে পঞ্চবটের আলোচনা করছিলেন, প্রীতিরঞ্জন কৃতি মন্তব্য করেছেন পঞ্চবটি। আমি পরবর্তী পর্বে এই প্রশ্নটা তুলে দেবো আবার। তো আজকে, আমি বটে, বয় আজকে বর্ণে গিয়ে আমি ব্যাখ্যা করবো বটে। হ্যাঁ হ্যাঁ, বট, আজকে বটি, বটব্যাল, তুমি বটো, আমি বটো, বটকৃষ্ণ, সব হবে, এগুলো বলা যাবে। আজকেও প্রায় প্রত্যেক দিনই ধীরে ধীরে আলোচনা অনেক গভীরে এগোচ্ছে।
সবাইকে অনুরোধ করব একটু মন দিয়ে সময় সুযোগ অনুযায়ী বারবার করে দেখবেন, প্রশ্ন রাখবেন আমাদের অংশুমালী পেজের ফেসবুক পোস্টের কমেন্টে, এই ভিডিও পোস্টের কমেন্টে। আমার আজকে কোনো প্রশ্ন নেই, তাহলে সবাইকে শুভেচ্ছা। আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।